ভোলার প্রতিচ্ছবি কর্তৃক আয়োজিত সুন্নাহ ইবাজার নিবেদিত গল্পকথায় জীবনের ছন্দ। আজকের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শরীফ হাওলাদার, সাবেক যুগ্ম সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরী, বর্তমানে যুগ্ম সচিব, ভোলা জেলা এনসিপি। আমাদের এই স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই নতুন আয়োজন আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। ভোলা জেলার আমাদের এই প্রথম আমাদের এই পডকাস্টের মতো আমাদের এই আয়োজনটা আমরা করেছি। আমাদের এই পর্বে আপনি পঞ্চম পর্বে অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাকে আমাদের ভোলার প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। ভোলা প্রতিচ্ছবি পরিবারকে আমিও ধন্যবাদ জানাই, তারা একটা উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে ভোলাতে আসলে কালচারাল অঙ্গন বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার মতো যেই প্ল্যাটফর্ম, এটা আসলে তৈরি হয় না। তো সেখানে এই যে সেক্টরটাতে আপনারা কাজ করতেছেন, এটা আশা করি ভোলার যেই রাজনৈতিক কালচার, এই অঙ্গনে বৃহৎ ভূমিকা আপনারা রাখতে পারবেন বলে আমি মনে করি। জি, আশা করি ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তো আপনার রাজনীতি বলেন এবং আন্দোলনের যে পথরেখায় আপনার প্রথম পদচারণ, সেখানে যাব। তার আগে আপনার একটু পড়াশোনা নিয়ে একটু জানতে চাই। কোথায় পড়াশোনা করেছেন, এখন বর্তমানে পড়াশোনার কোন পর্যায়ে আছে? আমার পড়াশোনা বর্তমানে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। আমার বাল্যকাল যেটা, সেটা হচ্ছে আমি ক্লাস 8 পর্যন্ত ইদারা মাদ্রাসায় পড়াশোনা করেছি। এরপরে বরহানুদ্দিন আলিয়া থেকে আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি। এরপরে ঢাকাতে মদিনাতুল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেটা বর্তমানে আপনার কমপ্লিট হয়েছে। জি। জুলাই গণঅভ্যুত্থানে আপনার তো বিভিন্ন পর্যায়ে আপনার ঢাকা মহানগরীতে কাজ করেছেন। সব মিলিয়ে আপনার আন্দোলনের যেই এখানে সূচনা, কোন প্রেক্ষাপটে আপনি এর সাথে যুক্ত হয়েছেন, এখন বর্তমানে সহ আপনার একটু গল্প জানতে চাই। বিষয়টা আমরা তো জানেন, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা, এটা অনেকটা 2018 সালের যে কোঠা সংস্কার আন্দোলন, এটার পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনা একটা, আমরা চেয়েছিলাম তখন কোঠা সংস্কার, ওই আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। তো শেখ হাসিনা আমাদের রাগ ক্ষোভের কারণে সে হচ্ছে গিয়ে পুরা কোটা সিস্টেমটাই সে বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার পরে আমরা আর এটা নিয়ে বেশি আপত্তিও জানাই নাই, আমরা তেমন কিছু প্রতিবাদও জানাই নাই। পরবর্তীতে একটা সময়, দীর্ঘ সময় এটা চলছিল। এরপরে আপনি যেটা দেখলেন 2024 সালে, যে জুলাই মাসে ওনারা আদালতের মাধ্যমে একটা নিজেদের মতো মন গড়া রায় দিয়ে একজনকে দিয়ে পিটিশন করে ওনারা এটাকে আবার ফেরত নিয়ে আসতেছিল। তো স্বভাবতই বাংলাদেশের চাকরির বাজারে যে একটা অবস্থান দেখেন, সেটা হচ্ছে 100 জন ক্যান্ডিডেট নিলে সেখান থেকে পোষ্য কোটা, নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা দিয়ে আমাদের মতো যারা সাধারণ স্টুডেন্ট আছে, এদের আর জায়গা থাকে না। 1%, 2% এরকম হয়ে যায়। এদের জায়গাটা না থাকার কারণে ফলত যখন এই বিষয়টা সৃষ্টি হলো, তখন আমাদের মধ্যে অবশ্যই ক্ষোভ সৃষ্টি হয়েছে। তা আমরা গণতান্ত্রিকভাবে আমরা ওইখানে অবস্থান করতেছিলাম। আমরা, আপনারা জানেন যে ধাপে ধাপে আমরা মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন এগুলো করতেছিলাম। একটা সময় শেখ হাসিনা, লাঠিয়াল বাহিনী, তারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে এবং আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দিতে শুরু করে। ওই সময়টা তো শাহবাগে প্রত্যেক দিনই আমাদের যে উত্তাল দিনগুলো গিয়েছিল। এরপরের যে ধাপগুলা, এটা তো আপনারা দেখলেন যে তারা আমাদেরকে হামলা করলো। এরপরে রাজাকার স্লোগান, শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে সংজ্ঞায়িত করলো। ফলত পুরো ক্যাম্পাস জুড়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গাতে একটা আলোড়ন সৃষ্টি হলো। তুমি কে আমি কে, রাজাকার স্লোগান। এরপরেই 16 তারিখ আবু সাইদ, তাকে গুলি করা হলো। পরবর্তীতে তো ধাপে ধাপে আমাদের ওইখান থেকে আন্দোলন সংগ্রাম, সর্বশেষ এক দফায় এবং শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে এটা সমাপ্ত হলো। আন্দোলনের যে যে অবস্থানটা ছিল, সমন্বয়ের বিষয়টা কিভাবে করা হতো সমন্বয়টার বিষয় হচ্ছে, প্রাথমিক অবস্থায় তো যখন আমরা একেবারে প্রথম দিকে
তখন ফ্রন্ট লাইনে যারা ছিল তারা এটা নিয়ে কাজ করতেছিল। যখন এটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলে আসলো, যে আমাদের কাছে যখন মূল পর্বটা শুরু হলো ছাত্রলীগ আমাদের উপর হামলা করার পরে, এরপরে যখন দেখা গেল যে আমরা শঙ্কা করতেছিলাম যে প্রথম সারির যারা আছে এরা খুব দ্রুত গ্রেপ্তার হয়ে যাবে, তখন প্রথম সারির যারা আছে এরা গ্রেপ্তার হওয়ার পরে এই আন্দোলনটা আসলে চালিয়ে নিবে কারা। তো ওইটা চিন্তা করি আসলে এই যে সমন্বয়ক কমিটিগুলো দেওয়া হয়েছে। সমন্বয়কের বাইরেও আমাদের যারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আমাদের শিক্ষার্থীরা কিছু প্রতিনিধি ছিল, তারা আমাদের সাথে কাজ করছে, তারা ওইখানে আন্দোলন সংগ্রাম গুছিয়ে তুলছে। আপনি জানেন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে পুরা পুলিশ থেকে শুরু করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লক করে দেওয়া হয়েছে। এরপরে তো আর আন্দোলন থেমে থাকে না, প্রাইভেটের শিক্ষার্থীরা মাঠে নেমে আসছে। প্রাইভেটের যে শিক্ষার্থীরা মাঠে নেমে আসছে, মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার আপনি জানেন প্রায় 72 জনের মতো শহীদ মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে প্রায় 14 জনের মতো হাফেজ। এটা হয়তো অনেক মাদ্রাসার যারা এই লাইনে অনেকে তারাও জানে না, কারণ তাদের এই লাইনে রিসার্চটা কম, তারা এই জিনিসগুলো রিসার্চ করে না। তো আমরা একটা তালিকা আমরা রেখেছি, 72 জন মারা গেছে। তো আস্তে আস্তে এই যে মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়গুলো যে নেমে আসলো, ওইখানে তো সমন্বয় কমিটি ছিল না। কিভাবে নেমে আসলো? তারা আমাদের সাথে আগেই কানেক্টেড ছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ হয়ে গেল, তারা তাদের নিজ দায়িত্ব থেকে এই শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে নেমে আসলো। যেটা আমরা সেখান থেকে আন্দোলন পরবর্তী সময় শহীদের যেই বিষয়টা আপনি বললেন, মাদ্রাসা শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ এখানে সংযুক্ত হয়েছে। সব মিলিয়ে আপনারা যদি চিন্তা করি, ভোলা জেলার শহীদের সংখ্যাও কিন্তু কম, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। এবং কি আপনি যদি সিলেট বিভাগের শহীদের কথা চিন্তা করেন, সিলেট পুরো বিভাগে শহীদ হচ্ছে আপনার 32 জন থেকে 33 জন। আপনি ভোলা জেলার শহীদ দেখেন প্রায় 48 জন। সারা বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ শহীদের জেলা ভোলা জেলা। যে জাতির এরকম ক্রান্তি লগ্নে আমার জেলার জনগণ বুক চিতিয়ে দাঁড়াইছে, নিজের বুকের রক্ত দিয়া এই জাতিকে মুক্ত করতে পারছে। এটা যখন আমরা চিন্তা করি, মানে ভোলার জেলার সন্তানদের সাহসের কথা আমাদের মুগ্ধ করে। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, শহীদের যে সংখ্যা 48 জন আমরা জানতে পারলাম, এবং আহত হয়েছে কত ভোলা জেলার নির্দিষ্ট কোনো সংখ্যা আপনার জানা আছে কিনা, প্লাস তাদের সাথে যোগাযোগ মেনটেনের যে বিষয়টা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস এনসিপির পক্ষ থেকে এটা চলমান আছে কিনা? এনসিপির পক্ষ থেকে শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন আমাদের যে ভাইরা, তাদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ রাখা হয়। আমাদের বরহনুদ্দিনও আছে, মাসুম, তারপরে আমাদের দৌলত খানের প্রতিনিধি, আহত যারা আছে লালমোহন, চট্টগ্রাম, এরকম প্রতিনিধি, এবং জেলা একটা কমিটি করা আছে। 184 জন প্রথমে আহত সিলেকশন হয়েছে, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা গেজেট হয়ে সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। এদের সাথে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়, আমরা সকল কাজে এদের সাথে যোগাযোগ রক্ষা করি, এরাও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে। সামাজিক মানবিক যে কাজগুলো আছে আমরা একসাথেই করি, এবং এদের ভালো মন্দ সুযোগ সুবিধা সর্ব বিষয় এরা আমাদের সাথে শেয়ার করে। আমরা এদের ওই সাধ্যমতো আমরা পাশে থাকার চেষ্টা করি। শুনে ভালো লাগলো, কারণ শহীদের এবং শহীদের পরিবারের একটা চাহিদা থাকে, অবস্থান আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন এবং সহযোগিতাটা অব্যাহত থাকবে, হয়তো বা ভবিষ্যতে তাদের জন্য এটা ফলপ্রসূ এটা তো হবে। অবশ্যই। যোগাযোগ বলতে অনেকেই আছে যে আমাদের আহত ভাই যারা আছে এবং শহীদ পরিবারের সাথে যোগাযোগ করতে চায় না, যে তাদের কাছে যাইলে হয়তো দেখা গেছে একটা এমন তার টাকা পয়সা হয়তো তাদেরকে দিতে হইতে পারে কিনা, বা এরকম কিছু বিষয়টা দেখেন। এদের সাথে যোগাযোগ যখন আপনি রক্ষা করেন, আপনার যে টাকা পয়সা নিয়ে যাইতে হবে বিষয়টা এরকম না। এদের সাথে যখন আমরা যখন যাই, এদের বুকটা ভরে ওঠে। যখন যেই শহীদের মা যার সন্তানটা হারাইছে, আমি যখন তার পাশে যাই বসি, যাই তারে আমি মা বলে ডাক দিই, সে আমার মধ্যে তার ছেলেকে খুঁজে পায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধ্যমতো আমাদের শহীদ পরিবারগুলোর সাথে আমি আর্থিকভাবে তাদের পাশে না থাকতে পারি, তাদের সাথে যোগাযোগ রক্ষাটা আমি করতে পারি, তখন সে এই যে আমাদের জাতির জন্য তার সন্তান ত্যাগ করলো, যে আত্মত্যাগ, তার সন্তানের যেই শূন্যতাটা, সে এটা অনেকটা ভুলে থাকতে পারে। সেক্ষেত্রে শহীদের সংখ্যা ভিতরে কোনো শিশু অথবা মহিলা আছে কিনা? শহীদের সংখ্যার সাথে আমাদের এখানে শিশু কম,
মহিলা আছে। মহিলা কতজন সংখ্যা আপনার মহিলা আমরা এটা ওইভাবে গণনা করিনি, সারা বাংলাদেশের ইয়েতে তো মহিলা। যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের যে সংখ্যা, সেই ক্ষেত্রে অনেকের এই বিষয়ে মতভেদ আছে যে এখানে এই শহীদ এটা সংখ্যাটা আরো কম বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা সরকারি হিসেব মতো এবং কোনো অর্গানাইজ অথবা কোনো সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে, তো ওটার সাথে সামঞ্জস্য হয় কিনা, না তাদের আলাদা এবং সাংগঠনিকভাবে দল হিসাবে অনেকের শহীদের তালিকা আলাদা, এরকম? এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে আসলে শহীদের তালিকা করার চাইতে আমাদের রাজনৈতিক দলগুলো কার কত বেশি শহীদ এটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ফলত দেখা যাচ্ছে তারা তাদের মতো এক একটা তালিকা করছে, আর এই তালিকাগুলোর মাধ্যমে বিভ্রান্ত ছড়াইছে। আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটার মাধ্যমে যে তালিকাটা আসছে এটা হচ্ছে অথেন্টিক এবং ভেরিফাইড তালিকা। অনেকে দেখা যাচ্ছে এই আন্দোলনের ক্রেডিট বেশি দেখাইতে গিয়া তাদের এক এক নেতা দেখা যাচ্ছে এক এক ধরনের তালিকা দিচ্ছে। এক এক নেতা বলতেছে আমার দলের 400 জন শহীদ হয়েছে, ওই দলেরই আরেক নেতা বলতেছে আমার দলের 200 জন শহীদ হয়েছে, ওই দলের আরেক নেতা বলতেছে আমার দলে 800 জন শহীদ হয়েছে। আসলে এই যে শহীদের তালিকাগুলোতে একটু গরমিল করে ফেলা, এটা হচ্ছে মূলত এটা চরম বাস্তবতা। রাজনৈতিক দলগুলো তাদের ক্রেডিট নেওয়ার জন্য এই শহীদের তালিকায় গরমিলটা আসলে এরা করে ফেলছে। এতে করে যারা শহীদ পরিবার এবং আহত, এই প্রভাবটা কি তাদের মধ্যে পড়ে কি না? এই প্রভাবটা তাদের মধ্যে আসলে পড়ার কোনো সুযোগ নেই, কারণ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে একটা প্রপার তালিকা হয়েছে। তো সেইখানে কেউ যদি নিজের রাজনৈতিক দলকে সামনে আনার জন্য নিজের মতো করে তালিকা দেয়, সেটা আসলে জনগণ গ্রহণ করে না, বা আহত শহীদ পরিবারগুলো এটা নিয়ে অত বিচলিত হয় না, আমরাও বিচলিত হই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে এনসিপিতে আপনার যুক্ত হওয়া, কিন্তু সরকারের সময় আমাদের কাজ করার যেই ফ্যাসিলিটিস এবং সুযোগ সুবিধা, আর এই সময়ে এসে আপনার যে ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা এবং কতটুকু আশা ভরসার জায়গা আছে? বা আসলে ইন্টারিম সরকারের আমলে ফ্যাসিলিটিস বলতে আপনি কোনটাকে ইয়ে করতেছেন? ফ্যাসিলিটিস বলতে যদি অর্থনৈতিক বা সরকারি সুযোগ সুবিধা এইগুলো চিন্তা করেন, সব মিলিয়ে যদি চিন্তা করেন, তাহলে ইন্টারিম সরকারের আমলে আমরা আসলে এনসিপি কিছুই ওইভাবে নেয় নাই, দুইটাই। কি কারণে অনেকে মনে করতো যে ইন্টারিম সরকারের মনে হয় দল হচ্ছে এনসিপি, জুলাই যে দলটা, সেটা সম্ভবত যে সরকারি ডক্টর ইউনূসের মাধ্যমে পৃষ্ঠপোষকতা পেয়ে তারা মনে হয় ফুলে ফেঁপে দলটা গঠন করছে, এই ধারণাটা আসলে ছিল। এই ধারণাটার মিথটা ভেঙে গেছে কখন? যখন আপনি দেখবেন যে এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা হয়েছে, তারা যারা আগের ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিল। ইন্টারিম সরকারের যারা উপদেষ্টা ছিল, এদের মধ্যে ছাত্র যারা 2 জন ছিল, তারা ওপেন ছিল। তারা এনসিপি তখন ছিল না, বৈষম্য বিরোধীর থেকেই তারা ওইখানে গিয়েছে, এবং নির্বাচনে দেখেন তারা অনেক আগেই তারা পদত্যাগ করে চলে আসছে, এসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তারা এইখানে যুক্ত হয়েছে। তাদের বিষয় সকলে ক্লিয়ার ছিল। কিন্তু ইন্টারিম সরকারের মধ্যে যে সকল উপদেষ্টারা ছিল, এরা কিন্তু এই সরকারের উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত কেউ জানতোই না যে এরা আসলে এই সরকারের লোক, বর্তমান যারা সরকার আছে। তো সেক্ষেত্রে এই সরকারেরই আসলে লোকজন ইন্টারিম সরকারে বেশি ছিল। অনেকে মনে করে যে এনসিপির লোকজন, আসলে এরকম না। আপনি একটা ইয়েতে দেখবেন যে একজন উপদেষ্টা রিজওয়ানা, ওনার বক্তব্য শুনলে আর স্পষ্ট হবেন যে ওনারা এই সরকারে যারা আসছে, যারা ক্ষমতায় বসছে, ক্ষমতায় বসার জন্য এই সরকারকে যত ধরনের সুযোগ সুবিধা পৃষ্ঠপোষকতা করা লাগে ওনারা সব করছে। ইন্টারিম সরকারের আমলে যতটা আমরা কাজ করে কমফোর্টেবল ফিল করছে, এর চাইতে এখন এনসিপি আরো বেশি কমফোর্টেবল ফিল করতে পারতেছে। কি কারণে ফিল করতে পারতেছে? তখন অনেকেই আমাদেরকে মনে করতো যে আমরা সম্ভবত ইন্টারিম সরকারের সাথে কোনোভাবে কানেক্টেড। আমরা ওই সরকারের সাথে কানেক্টেড না হয়েও, ওই সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা না নিয়েও, ওই সরকারের যত অপকর্ম ছিল, ওই অপকর্মের দায়ভার অটোমেটিক এনসিপির গায়ে আসতো, বৈষম্য বিরোধীর গায়ে আসতো। অথচ ওই সরকারের যেই সুযোগ সুবিধা, যেই নাজ নিয়ামত আপনি বলেন, সেটা কিন্তু বর্তমান সরকারে যারা ছিল এরা নিছে, গুপ্তভাবে নিছে। তো এইখানে এখন আমরা কাজ করতে পারতেছি খুব ভালো। এইখানে আর ওই
ট্যাগটা আর আমাদের নাই, দায়টা নেই। ওই দায়টা আর আমাদের নেই। এখন কেউ বলবে না যে এই সরকার কোনো জায়গায় ব্যর্থ হইলে এনসিপি এটার জন্য দায়ী, ছাত্ররা এটার জন্য দায়ী, বৈষম্য বিরোধী এটার জন্য দায়ী। তখন এরা সকল সুযোগ সুবিধা নিছে, এটা হচ্ছে উইদাউট দায়ভার ছাড়া। বুঝতে পারছি, মানে তখন আপনি বলতে চাইছেন যে তখনকার সময় থেকে এখনকার সময় কাজের পরিধি ভালো এবং স্পিড ভালো, মানুষের সাথে এখন কানেক্টিভিটিটা এখন ভালো। এখন এনসিপিতে যারা আসে তারা একেবারে অথেন্টিক দেশপ্রেমিক, যারা চায় এই দেশে একটা পরিবর্তন হোক, এরকম যারা তারাই আসে। সেই দিক থেকে একটু ভোলায় চলে আসে, যেহেতু ভোলার বিভিন্ন দাবি দেওয়া সহকারে বিভিন্ন দাবিতে এবং আন্দোলনে আপনাকে সরব দেখা যায়, আমরা দেখেছি বিগত সময়ে। সেটার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ভোলা বরিশাল সেতু প্লাস মেডিকেল সহকারে আরো যত দাবি আছে। এটার বিষয়ে এখন এই সরকারের সময়টাতে যেই সিদ্ধান্তগুলো হয়েছে এবং কার্যকরিতা চলছে, তার আগের সময়গুলোতে ইন্টারিম সরকারের সময়ে ওই সুযোগটা কি ছিল কিনা, বা কোনো বাধা ছিল কিনা ওই সময়টাতে? মনে করেন যে আসলে ওই সময়টাতে বাধা ছিল কিনা সেটা ওই সরকারই বলতে পারবে, সেটা আমরা এখান থেকে তো বলতে পারবো না। আমরা যখন আন্দোলন করেছি, সর্বপ্রথম অভ্যুত্থান করেছি বৈষম্য বিরোধীর ব্যানারে, বৈষম্য নিরসন করার জন্য। তো আমরা যখন আন্দোলন করে আমি আমার জেলায় আসলাম, এই জিনিসটা অনেক আগ থেকেই এই জেলা সারা বাংলাদেশের মধ্যে 63টা জেলার যে সুযোগ সুবিধা পায়, কেন যেন মনে হয়েছে যে ভোলাটা আলাদা, ভোলার জনগণ আলাদা। এই জিনিসটা আমি এই আন্দোলন করার পরে আরো বেশি এটা বুঝতে পারলাম। আপনারা জানেন যে সর্বশেষ শাহবাগে শুধু একমাত্র সকলে আন্দোলন করতে পারবে, শাহবাগে সকল জেলার লোকজন এসে আন্দোলন করতে পারবে। ভোলা জেলার যারা আন্দোলন করবে এদের জন্য 144 তারা জারি। আমরা তো রোহিঙ্গা না ভাই, আমরা তো এই দেশের নাগরিক। এই সরকারের আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছুতে আমরা কন্ট্রিবিউশন করি। তাহলে ভোলার জেলার জন্য এরকম করবে। এই জেলার স্বাস্থ্যসেবা আপনি দেখেন একেবারে সর্বনিম্ন, ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই। একটা ইমার্জেন্সি রোগীকে আমি আন্দোলনে যাওয়ার আগেই কয়েকটা বিষয় বলি। আমার নিজের নানা হচ্ছে, সেও মারা যায়। কি কারণে? তাকে ইমার্জেন্সি ঢাকা নেওয়ার দরকার ছিল। যখন ইমার্জেন্সি ঢাকা নেওয়ার দরকার ছিল তখন সার্ভিসের লঞ্চটা ছিল না। 2000 আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি 2016-17 সালের দিকে, 16 সালের দিকে। তো ওই সময় এই যে আমার নানা, ওনাকে নিতে নিতে উনি লঞ্চে মারা যায় মাঝ নদীতে। এটা নিয়ে একটা ছিল যে আজকে ওই সময় যদি আমার চিন্তা, ওই সময় সেতুর বিষয়টা ওইভাবে আসে না, আমার ওইভাবে কানেক্টেডটা আসে না আমার। আর কানেক্টেড যে আজকে যদি ভোলার সাথে, বরিশালের সাথে বা অন্য কোনো জেলার সাথে সড়ক পথে যোগাযোগ থাকতো, তাহলে আমার নানাকে তো নিতে নিতে এত সময় লাগতো না, খুব দ্রুতই নিত। হয়তোবা হায়াত মুআতাল্লাহর হাতে, হয়তোবা সর্বশেষ চেষ্টাটা করা যেত যে উনি হয়তো বাঁচতে পারতো, দ্রুত নেওয়ার ব্যবস্থা, অন্তত পক্ষে নিজেদেরকে এই বুঝটা আসলে দিতে পারতাম। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে যখন আমরা লঞ্চে যাওয়া আসা করি, আমি একাধিক দিন দেখলাম যে এরকম অনেক রুগী লঞ্চে নিচে মাঝপথে নেওয়ার পরে ওই রুগীটা মারা গেছে। বিশেষ করে এখানে যখন সড়ক দুর্ঘটনাগুলো হয়, ইমার্জেন্সি রুগীগুলা, এই রুগীগুলা মাঝপথে নিতে নিতেই দূরত্বের কারণে মারা যায়। একটা রুগী স্ট্রোক করলে নিতে নিতেই মারা যায়। সবচেয়ে বেশি হার্টের যেই সমস্যাটা, আপনি জানেন হার্ট যখন অ্যাটাক করে তখন খুব দ্রুতই তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। আমার এই জেলায় প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত নাই। তো এই জিনিসগুলা যখন আমাদেরকে বিষয়ে আন্দোলিত করতেছিল, তখন আমরা, আপনি জানেন এইটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছিল, কিন্তু আগের সরকারের আমলে ওইভাবে কথা বলার স্পেস ছিল না। 2018 সালে একবার বাংলা স্কুল মাঠে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করতে চাইছিল, ছাত্রলীগ পুরা চারদিক থেকে ঘেরাও করে তাদেরকে মার ধরে হামলার শিকার হয়েছে। ওই সরকারের সিচুয়েশনটাই ছিল আপনি যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলন করতে পারতেন না। তো ফলত 5 আগস্টের পরে যখন একটা পট পরিবর্তন হইল, তো এরপরে আমাদের এই আন্দোলনে আসা, আমরাও আমাদের আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা জানান দিতে চেয়েছি যে ভোলা বরিশাল সেতু এটা যৌক্তিক। এই জেলার 22 লক্ষ 20 লক্ষ মানুষ আছে, এদেরকে একটা স্বাস্থ্যসেবা, ন্যূনতম যেই স্বাস্থ্য সেবা এটা পাওয়া এদের অধিকার আছে। এই বিষয়টাই আনার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। জি, মেডিকেল কলেজ এবং সেতু দুইটার সাথে আপনি তো এই আন্দোলনটা সম্পৃক্ত। আমাদের টোটাল 5 দফা দাবি, প্রথমে 6 দফা দাবি ছিল।
6 দফা দাবি তারা আমাদেরকে বললো যে একটা দাবি হচ্ছে গ্যাস, ভোলায় ঘরে ঘরে গ্যাস, সেইটা তারা এখন দিতে পারবে না। তো ওই সরকারের কাছে তখন আমরা আবেদন করলাম যে ঠিক আছে, আপনি ভোলায় ঘরে ঘরে গ্যাস এখন বুঝলাম আমি দিতে পারবেন না, এটা পরে আপনি দেন, এই 5 দফা দাবি পূরণ করেন। 5টা দফা দাবি কি? প্রথমে ছিল ভোলা বরিশাল সেতু, দ্বিতীয় নম্বর দাবিটা ছিল ভোলায় একটা মেডিকেল কলেজ, তৃতীয় নম্বর দাবি ছিল ভোলায় স্থায়ী বেড়িবাঁধের নির্মাণের মাধ্যমে ভোলাকে মেরিন ড্রাইভের আওতায় আনা। এর হচ্ছে ভোলা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ভোলাকে ইকোনমিক জোন, শিল্প কারখানা, গ্যাস ভিত্তিক, যেহেতু ভোলাতে গ্যাসের অপার সম্ভাবনা, এই জেলার গ্যাস দিয়ে যাতে এই জেলায় শিল্প কারখানা গড়ে ওঠে, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা। সেই আন্দোলনের ধারাবাহিকতা এখন কিন্তু বিশেষ করে বলা যায় এই সরকারের আমলে কিছুটা যে দাবি দেওয়াগুলা সেগুলা কিছুটা মানুষের এবং আমরা দেখেছি যে সংসদ সদস্যরা এই বিষয়ে কথা বলেছেন এবং আশ্বাসও দিয়েছেন এবং কাজ চলমান। আন্দোলন যেহেতু ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ভোলা নিয়ে বিভিন্ন আন্দোলন, এবং এই আন্দোলনের ক্ষেত্রে ওই সময় বিশেষ করে সরকারি এবং কোনো সংগঠনের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা, যেটা আমরা দেখেছি ভোলায় গ্যাস গাড়িতে করে আপনার ভোলা থেকে ইস্তানবুল দূরে যখন হতো কয়েকবার গাড়ি আটকানো হয়েছিল অনেকবার, তখন আবার কিছুদিন পরে এটা আবার চলমান ছিল। সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে কোনো ব্যক্তি এবং সরকারিভাবে এটার ভিতরে কাজ করেছে? আসলে বিষয়টা হচ্ছে প্রথমে যেই প্রশ্নটা করেছেন যে এই সরকারের কিছু কিছু বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, এই ন্যায্য দাবি যেটাই জেলার সাথে বৈষম্য হচ্ছিল, এই দাবিগুলোকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় দাবিতে রূপান্তরিত করেছে। আমাদের আন্দোলনের ফলে এই যে ভোলার মানুষ নির্যাতিত, নিপীড়িত, এটা সারা বাংলাদেশ দেখেছে, প্রত্যেকটা মন্ত্রণালয় দেখেছে, প্রত্যেকজন উপদেষ্টা দেখেছে, সচিবালয়ের প্রত্যেকটা পিলারও মনে হয় আমার জানে যে ভোলা নির্যাতিত, ভোলার মানুষ এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা এটা করতে পেরেছি। পরবর্তীতে সকল রাজনৈতিক বড় বড় দলগুলোর নির্বাচনী ইশতেহারের মধ্যে এটা চলে এসছে। আপনি যেটা বলবেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পীর সাহেব, ওনার নির্বাচনী ইশতেহারে এগুলা চলে আসছে যে ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ সহ 5 দফা দাবি আমরা পূরণ করবো যদি ক্ষমতা যাই, প্রত্যেক দলই বলেছে। তো এটা আমরা করতে পেরেছি, একটা জেলার দাবিকে আমরা জাতীয় দাবিতে রূপান্তরিত করতে পেরেছি। এখন হচ্ছে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের উচিত বা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যে তাদের নেতারা যেই আশ্বাসটা আমাদেরকে ওই সময় দিয়েছে ওই আশ্বাসটা যাতে বাস্তবায়ন করে সেই বিষয় তদারকি করা। এরপরে আপনি যেই প্রশ্নটা করলেন যে আসলে এই আন্দোলন করতে গিয়ে আমরা কখনো বাধা প্রাপ্ত হয়েছি, আসলে বাধা তো প্রত্যেকটা ধাপে ধাপে, প্রশাসনিক প্রত্যেকটা সেক্টর থেকে বাধা, গোয়েন্দা সংস্থা থেকে বলেন, ডিজিএফআই থেকে বলেন, এনএসআই থেকে বলেন, জেলা প্রশাসন থেকে বলেন, আমাদেরকে মানে একেবারে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আয়সা ঘেরাও দিয়া রাখছে, এরকম আসলে বিভৎস স্মৃতি আছে আমাদের যারা এই আন্দোলন করছে। প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনটা বলতে গেলে এটা প্রশাসনের বিরুদ্ধে একটা আন্দোলনের মতো, তার মধ্যে আমাদের মতো ছোট ছোট কিছু সাধারণ শিক্ষার্থী, এদের না আছে ওইভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, না আছে অর্থনৈতিক সাপোর্ট, না আছে অতীত অভিজ্ঞতা, প্রশাসনের সাথে ডিলিংস কোনো কিছুই ছিল না। তো সেইখানে যখন প্রশাসন আমাদেরকে নানানভাবে বিপর্যস্ত করতেছিল, তো সেখানে আমার ভোলার 22 লক্ষ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা তাদের মানসিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সাপোর্ট, সেই সাপোর্ট আমাদেরকে উজ্জীবিত করেছে। ফলত প্রশাসনিক যে বাধা সেটা আমরা অতিক্রম করতে পেরেছি। আর আপনি যেটা বলেন যে গাড়ি অনেক সময় আমরা দিনে আটকানোর পরে রাত্রে গাড়ি আবার দেখা গেল গ্যাসের গাড়িগুলো কোনো একটা পক্ষ ছেড়ে দিছে। এখন কোন পক্ষ ছেড়ে দিছে সেটা আমরা বলতে পারবো না, হয়তো প্রশাসন, রাজনৈতিক দল কেউ সংশ্লিষ্ট ছিল কিনা সেটা আমাদের কাছে আসলে কোনো প্রমাণ নেই। ফলত আমরা ওই বিষয়ে ধোঁয়াশার মধ্যেই রয়েছি। তো যখন আমরা দেখছি যে গাড়ি আসলে ছেড়ে দিছে, আমরা কিন্তু রাত 2টা বাজে আমরা ইলিশা গিয়া, আপনি জানেন আমরা গাড়ি আটকে আবার গাড়ি আমরা ফেরত আনতে বাধ্য করেছি। আমরা কিন্তু যে কমিটমেন্ট আমরা ভোলার 22 লক্ষ মানুষের সাথে দিয়েছি ওই কমিটমেন্ট আমরা রক্ষা করেছি। প্রশাসন বলেন, রাজনৈতিক দল বলেন, সকলের
বাইরে গিয়ে। আবার ভোলার একটা জিনিস আমি আন্দোলনে যেটা পাইছি এটা হচ্ছে এই যে ভোলার জাতীয় ইস্যুগুলোতে রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই ঐক্যবদ্ধতাটা আমাদেরকে অনেক অনেক শক্তিশালী করছে। যেমন আপনি অন্য অন্য জেলাতে দেখবেন আসলে রাজনীতির কারণে আপনি অনেক কিছু করতে গিয়েও করতে পারে না, কিন্তু ভোলাতে আমি সেই জিনিসটা পাই নাই। ভোলাতে একটা জেলার জাতীয় দাবিতে সকল রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, আন্দালিব রহমান পার্থর যে বিজেপি বলেন, তারপরে হচ্ছে আপনার আরো ছোট ছোট খেলামতে মজলিস, ছোট ছোট যত দল আছে সকলে এই ভোলার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং সকলে একত্রিতভাবে আমরা আন্দোলনটা করার ফলেই এই দাবিটা জাতীয় দাবিতে আসলে জোরালো হয়েছে, জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে। এটা আসলে ভোলার আমি বলবো আপামর জনতার একটা শক্তি, এবং আমার চাওয়া থাকবে ভোলার জনগণ যাতে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে গিয়ে এই যে তাদের জেলার জাতীয় ইস্যুতে তারা ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধতা তারা যাতে ধরে রাখে। এটা ভবিষ্যতে আশা করি কাজে লাগবে, বিভিন্ন অবশ্যই কাজে লাগবে, এবং এটা সামাজিক যে অবস্থান সেটার ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব ফেলে। হ্যাঁ, সামাজিক থেকে সর্বঙ্গী আপনার এই যে রাজনৈতিক বলয়ের বাইরেও আমরা যে এই জেলার মানুষ একজন আরেকজনকে করতে পারতেছি, সে অন্য মতাদর্শ হোক তো কি হয়েছে। অনেক জেলায় দেখবেন আপনি সে অন্য মতাদর্শের হওয়ার পরে তার মুখ দেখা দেখিও হয় না, কিন্তু এই জেলার কালচারটা আলাদা, ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। রাজনীতির সময় রাজনীতি, এরপরে রাজনীতির পরে আমরা সবাই এক। এটা আসলে আশানুরূপ আমার কাছে মনে হয়, এটা আমাকে আশান্বিত করে। অবশ্যই আপনার সাথে বরিশাল সেতুর যে আন্দোলন, সেখানে গুরুত্বপূর্ণ একটা যে আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে হয় নদী পার হওয়া, বরিশাল সেতুর দাবিতে নদী সাঁতরিয়ে পার হওয়া আপনাদের যে আন্দোলন, এই আইডিয়াটা আপনার কোথায় পেলেন, কিভাবে এটা সূত্রপাত এবং সর্বশেষ বাস্তবায়নটার গল্পটা? আসলে এটা হচ্ছে আমরা তো আপনি জানেন যে আমরা অপেক্ষায় ছিলাম যে ডিসেম্বর মাস নাগাদ সেতু হয়ে যাবে। তো ডিসেম্বর মাস নাগাদ সেতু হয়ে যাবে অপেক্ষা থাকার পরে দেখতেছি যে ডিসেম্বর মাস চলে আসছে, কিন্তু আমরা মন্ত্রণালয়ের খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ভোলা বরিশাল সেতুর যে কাজ ওইটা এমন এক অন্ধকার কুঠুরি পড়ে আছে, ওইটা কেউ ধরেও না যে ফাইল। তো আমরা বুঝে বুঝে গেছি যে এরা করবে না। তো আমাদের আরেকজন আন্দোলনকারী রয়েছে রাহিব, তো আমাকে বলতেছিল যে ভাইয়া আমরা একটা আন্দোলন করব, কিভাবে করব। ওই বলছিল যে লং মার্চের কথা, যে একটা লং মার্চ করি। দেখুন লং মার্চটা কিন্তু হচ্ছে, লং মার্চের সাথে সেতু সম্পর্ক কি বা দাবি দেওয়াগুলো পূর্ণতার সম্পর্ক কি, এটা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করা। একটা প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তখন শাহবাগে প্রেস ক্লাবে 20,000 50,000 মানুষ যে তৈরি হইল, এই মানুষটা তৈরি হয়েছে। তো আমরা যখন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলাম হাঁটতে হাঁটতে, যখন আমার মনে আছে এখনো, বরহনের দিন আসার পরে রাহিম আমাকে বললো ভাইয়া একটা কাজ করা যায় কি, আমরা তো হাইটটা যাইতেছি, ভোলা পর্যন্ত যাওয়ার পরে আমরা হাইটটা তারপরে কিভাবে যাবো, এরপরে তো নদী পথ। তো কয়েকজন আমাদের যারা শিক্ষার্থী আছে কয়েকজন পরামর্শ দিল যে ভাই এক কাজ করি, সদরঘাট খেয়াঘাট পর্যন্ত গিয়ে ওইখান থেকে লঞ্চ সেট করে সদরঘাট দিয়ে আবার আমরা হাঁটা শুরু করি। আমি গেলাম তাহলে তো এটা আন্দোলন লং মার্চ হইল না। তো রাহিম তখন বললো যে ভাই এক কাজ করে চলেন, একটা সাহসী সিদ্ধান্ত নিই কি, যে আমরা নদীতে নামবো, আমরা নদী সাঁতার দেবো। তখন সময়টা কিন্তু শীতকাল, তখন সময়টা শীতকাল, আর যারা আমাদের সাথে এই লং মার্চে ছিল এরা কিন্তু ওই নদী সাঁতারানোর জন্য কেউ অভ্যস্ত না, সবাই টুকটাক পুকুরে সাঁতার দিছে। তো রাহিম যখন সিদ্ধান্ত নিল তখন আমি প্রথম মানে চিন্তা করলাম নদী সাঁতার, এটা যত যাই বলেন আপনি নদীগুলো কিন্তু খুব উত্তাল, বিশেষ করে কালাবাদর এখান দিয়ে খুব ব্যাপক উত্তাল। তো আমি রাহিমের সাথে সাথে উত্তর দিইনি, রাহিমের কথায় আমি চুপচাপ রয়েছি। যে রাহিম যে প্রক্রিয়াটা বলছে এটা কিন্তু দারুণ একটা প্রক্রিয়া, নদীর সাঁতার দিলে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমার চিন্তা করতে হবে যে এই ছাত্রগুলো আমার জিম্মায়, একটা ছাত্র যদি নদীতে মারা যায় এর ড্রাইভার কে নিবে, বা এই যে অনুশোচনা এটা সারা জীবন আমাদেরকে বয়ে বেড়াইতে হবে, ওই পরিবারটা কত বড় একটা ক্ষতি হবে, আসলে এটা কি করা যায়। তো পরে আমার মাথায় আসলো যে আমরা আসলে লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারি। তো লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারি, আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করলাম। মোটামুটি এই নদীগুলো আপনি দেখছেন, যারা আমাদের মধ্যে একাধিক ব্যক্তি অসুস্থ হয়েছে। প্রথমে আমাদের সর্বপ্রথম অসুস্থ হয়েছে রামিম।
যখন আমরা তেঁতুলি নদী সাঁতার দিই তখন রামিম অসুস্থ হয়ে পড়ছে। তো এরপরে আমরা কালাবদরে যখন নামি তখন আমরা একটু যারা দুর্বল এদেরকে একটু অ্যাভয়েড করলাম। কালাবদরে মোটামুটি আমরা, কালাবদরটা তো একেবারেই উত্তাল, অনেক কষ্টে আমরা এটা পাড়ি দিছি। সর্বশেষ আমরা চেষ্টা করেছিলাম পদযাত্রা, আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাব। তো পদ্মা সেতুর উপর দিয়ে যাব এই উদ্দেশ্যটাই আমাদের ছিল, আমরা ওই চেষ্টাটাই করেছিলাম। আসলে পদ্মা নদীতে যে নামতে হবে এটা আসলে আমি কখনো কল্পনা করিনি। ওইটা হচ্ছে ওইখানকার ইমার্জেন্সি যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের উপরে সিদ্ধান্ত। কারণ পদ্মা সেতু সাঁতার দিয়ে পাড়ি দিছে এরকম রেকর্ড ইতিহাসে নাই। এবং কি আপনি জানেন কয়েকদিন আগে আপনি মজার যেটা বিষয় সেটা হচ্ছে পদ্মা নদীতে কুমিরের যে নিউজটা আসছে যে পদ্মা নদীতে কুমিরের কারণে জেলেরা মাছ ধরতে পারতেছে না। তো ওইরকম একটা নদীতে আমরা আসলে সাঁতার দেওয়াটা, ওইটা ওইখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা নদীতেই নামবো, যেহেতু এরা আমাদেরকে উপরে উঠতে দেয় না, আমরা নদীতেই নামবো। এবং সারা দেশের মানুষ দেখুক যে ভোলার মানুষ কতটা কষ্টের মধ্যে আছে এবং ভোলার মানুষ কি ধরনের সিচুয়েশন মোকাবেলা করে। যখন আমরা নামি আপনি দেখবেন আমি কিন্তু সকলের শপথ পড়াইছি, এবং রাহিম সে কিন্তু সকলের কালিমায়ে শাহাদাত পড়াইছে, কালিমায়েতে বা যারা আছে সব পড়াইছে। এই কারণে পড়াইছে যে আমরা যে 8 জন নামছি নদীতে, আমরা ওইখানে আমি অন্তত পক্ষে আমি এবং রাহিম সবাই বিশ্বাস করতাম যে আমার মনে হয় না 8 জন ওই পারে গিয়ে আমরা উঠতে পারবো। এমনকি আমরা ধরে নিয়েছি এখান থেকে 2-1 জন মারা যাবে, এটা আমরা ধরে নিয়েছি। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি যখন সাঁতার দিব ওই দিন সকালবেলা আমি আর রাহিম 7টা বাজে ঘুম থেকে উঠি, কোন দিক দিয়ে নামলে পদ্মা নদীতে সবচেয়ে সহজ হবে এইটা দেখার জন্য আমরা 700 টাকা দিয়ে একটা ভ্যান ভাড়া নেই। ওই পদ্মা নদীর পারে কিন্তু ভ্যান রিক্সা পাওয়া যায় না, ভ্যান ভাড়া নেই, পারে আমরা যারা স্থানীয় আছে এদের সাথে যোগাযোগ করি। স্থানীয় সবাই যখন শুনে যে আমরা পদ্মা নদী সাঁতরে পারাবো, সবাই বলে পাগল নাকি, কি বলে এরা আসছে করতে, কি পাগলের মতো কথা বলে। সবাই আমাদেরকে বলতেছিল যে এখানে এই নদীতে কুমির আছে, তো ওনারা বলছিল সংখ্যা কম কুমির আছে। তো এই জিনিসটা আমি আর রাহিম জানতাম, বাকি আমাদের টিমের যারা আছে এদেরকে আমরা বলি নাই। আমি করছিলাম কি একটা রশি, 80 হাত একটা রশি নিয়েছি, যে আমরা যে 8-10 জন নামবো এদেরকে একটা রশিতে বাইধে রাখবো, যে কুমির যদি আমাদেরকে কোনোভাবে আক্রমণ করে আর 8-10 জন একসাথে থাকলে এক রশিতে বাধা থাকলে টাইনে নিতে পারবো না অন্তত পক্ষে। তো আন্দোলনের যে নদীতে নামলাম সেখানে পুলিশ আইসা পুরো জিনিসটারে নষ্ট করলো। পুলিশ আগে থেকেই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, তারা আমাদেরকে বাধা নদীতেও নামতে দিবে না, সেতুর উপরে দিয়েও যাইতে দিবে না। মানে তাদের কথা হচ্ছে তোমরা আন্দোলন করতে পারবো না। আমাদেরকে নদীতে আমরা যেদিন নামি এর আগে নিয়ে একদিন প্রায় সন্ধ্যা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাদের আটকে রাখছে পদ্মা সেতুর ওইখানে একটা থানায় আটকে রাখছে, যে তোমাদেরকে এখান থেকে যেতে দেবো না, তোমরা এখানে থাকো, তোমাদের বাড়ির ফোন নাম্বার, সকলের ফোন নাম্বার নিছে, ফলাফলের নানান ধরনের ভয়ভীতি দেখাইছে, যে এদের ছবি তুলে রাখো, এদের লাশ, তারা ওইটা ভয়ভীতি না, তারা ওইটা রিয়েলি ইয়ে করছে যে এই নদীতে নামলে এদের একটা খুঁজে পাওয়া যাবে না। তারা ছবি তুলে রাখছে যে এদের লাশ আসলে পাওয়া যাবে, পাওয়ার পরে যখন লাশ তো সাথে সাথে পাওয়া যাবে না, মোটামুটি 2-3 দিন পরে যাওয়া যাবে, চেহারা গলে যাবে, তো যাতে ছবি দিয়া ম্যাচিং করতে পারে পুলিশ, এই জন্য সবার ছবি তুলে রাখছে। তো ওইখানে সিচুয়েশনটা এরকম হয়েছে যে ওই রাতে আমরা সাড়া পাইলাম যে আমরা আসলে নদীতে নামবো না, এই কথা কয়া আমরা ওইখান থেকে সাড়া পাইছি যে আমরা নামলে আপনারা তো দেখবেন। এরপরে তো আমরা আমাদের মতো করে তাদেরকে আমরা যেই ঠিকানা দিচ্ছি আমরা অন্য ঠিকানায় এসে নামছি, নামার পরেও তারা এসে আমাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করছে। যেহেতু আমরা নদীতে নেমে পড়েছি, আমরা তাদেরকে একটা জিনিস বারবার এনশিওর করার জন্য বলছি যে আমরা নদী থেকে উঠে যাবো, আমরা উপর দিয়ে হাইটে যাব, আপনি কনফার্ম করেন যে আমাদেরকে যেতে দেওয়া হবে। তারা কনফার্ম করতেছিল না, কারণ আগের দিন রাত্রে আমরা উপদেষ্টার সাথে কথা বলছি, উপদেষ্টা আমাদেরকে কনফার্ম করতে পারে না। যেখানে উপদেষ্টা আমাদেরকে কনফার্ম করতে পারে না যে আমাদেরকে সেতু দিয়ে পার হইতে দিবে, সেখানে পুলিশের একজন অফিসার এসপি সে কিভাবে পারবে, ওসি সে কিভাবে পারবে, এত সুযোগ নেই। তো বাধ্য হয়ে আমরা, তো বাকিটা তো আপনারা দেখলেনি। সর্বশেষ যখন কিছুদিন আগে যে নিউজটা ভাইরাল হলো যে পদ্মায় বেড়েছে আগের থেকে মাছ,
সাথে বেড়েছে কুমির, জেলেরা নদীতে নামতে পারতেছে না ভয়ে। তো বাকি যারা আমার টিমমেটের যারা আছে এরা সাথে সাথে আমার পুরো মেসেঞ্জার ঘুরে ফেলেছে আমার আর রাহিমের, ভাইয়া ভাইয়া দেখছেন দেখছেন আমরা কোন নদী সাঁতার দিছি, পদ্মা নদীতে কুমির আর কুমির, আমরা এটা আমাদের তখন আমি আর রাহিম আরকে ওদের সাথে আসলে প্রকাশ করলাম যে এটা আমাদের যে কুমির আছে এটা আমি আর রাহিম আগে থেকেই জানতাম, তোমাদেরকে বলি নাই, যদি বলতাম তোমরা একজনও নামতা না, তোমরা তখন বলতাম যে ভাই আমরা দুইজন নামেন, আমরা নামবো না। আপনার নদী পাড়ার যে বিষয় ওইটার কারণে বাংলাদেশের ওইটাই ছিল সবচাইতে যুগান্তকারী পদক্ষেপ। এবং আপনি জানেন নোমান হাওলাদার নদীতে যখন আমরা বেশ কিছু পিলার পারে একেবারে নদীর খুব মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সাঁতার দিয়ে চলে গেছি, তখন নোমান হাওলাদার অসুস্থ হয়। পদ্মা নদীতে আমি আসলে কালাবদর পাড়িয়ে দিয়েছি, তেঁতুলিয়া নদী পাড়িয়ে দিয়েছি, দুইটা নদীর মধ্যে আমি আলাদা একটা পার্থক্য পাইছি। এটা হচ্ছে কি, পদ্মা নদীতে কেমন যেন নিচের দিকে আমাদের লাইফ জ্যাকেট সহ নিয়ে যায় নিচের দিকে। নোমান হাওলাদার ওইভাবে লাইফ জ্যাকেট সহ, ও পাতলা মানুষ, ওকে লাইফ জ্যাকেট সহ নিয়ে গেছে, এরকম স্রোতের ভোলের মধ্যে পড়ে গেছে। ও যে বাঁচবে এটা কেউ কল্পনা করে নাই। ও যখন উঠাইছে ওরে, আমরা তো ওই সময় নদীতে আমরা তো আর দেখিনি, পরে আমরা আর কি যখন ওই পারে গেছি তখন আমরা জানতে পারলাম বা ছবিতে দেখলাম যে ওর মুখ দিয়ে লালা বেরোয় গেছে। ও টানা 1 মাস ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। ওরে যখন মাদারীপুর পাঁচচর হাসপাতাল নিয়েছে, পাঁচচর হাসপাতালের ডাক্তাররা নাকি বলছে যে ও মারা গেছে। আপনারা সর্বশেষ ঢাকা মেডিকেলে নিয়ে দেখতে পারেন। তারপরে তানজিল যখন আমরা স্রোতে আমরা চেয়েছিলাম যে নদী সেতুর এই পাশ দিয়ে আমরা সামনে দিয়ে 1.5 কিলোমিটার সামনে দিয়ে নামছি সেতুর, যে আমরা সামনে দিয়ে চলে যাব, কিন্তু স্রোতে আমাদেরকে টেনে সেতুর যে পিলার ওইখানে প্রচন্ড ঘোল, টানে প্রায় 2-3 কিলোমিটার আমাদেরকে নিয়ে গেছে। নিয়ে একটা চরের সাথে আমরা যাই, ওইখানে চরের সাথে আটকাই। তো ওইখানে তানজিল মানে একেবারে গুরুতর আহত হয়। পরে পুলিশের ট্রলার ছিল, সারা রাত্র আমাদের সাথে কোস্টগার্ডের একটা ট্রলার আমাদেরকে পাহারা দিচ্ছিল। যে আসলে কোন কারণে দিচ্ছিল সেটা আমরা জানি না, আমাদের নিরাপত্তার জন্য নাকি আমরা পদ্মা সেতুর পিলারে কোনো ধরনের অকারেন্স করি কিনা সেটা দেখার জন্য, সেটা আমরা জানি না। কারণ পদ্মা সেতুর আপনি জানেন যে পদ্মা সেতুর নিচে দিয়ে কিন্তু মাছ ধরতেও দেয় না, পদ্মা সেতুর পিলারগুলোর নিরাপত্তার জন্য। তো সেটাও হইতে পারে। তো যে পুলিশের যে ট্রলার ছিল এই ট্রলার দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সারা রাত্রই পুলিশ, মোটামুটি আমরা বুঝতে পারছি পুলিশ আমাদের কাছ থেকে 1/2 কিলোমিটার দূরে, মানে আমরা কি করি না করি সেটা অপেক্ষা করতেছিল, সে তারা ওইখান থেকে দেখতেছিল। তো আমরা যেহেতু সিদ্ধান্ত নিছি যে আমরা এই নদী সাঁতার দিব, আমরা এই নদী সাঁতার দিছি। সর্বশেষ আমরা 3 জন ওই পারে গিয়ে পৌঁছেছি। সর্বশেষ আহত হয়েছে মেহেদি, একেবারে সর্বশেষ তীরে ওঠার আগে মেহেদি আহত হয়ে গেছে। তো ওই পারে যখন আমরা পৌঁছাইছি, আমরাও খুব শারীরিক কন্ডিশন আমাদের কারোই অবস্থা ভালো ছিল না। আসলে এটা একটা দুঃসহ স্মৃতি। কত ঘন্টার জার্নি এটা? ওইটা হচ্ছে আমরা 3:40 আমরা এই পার থেকে বিকেল 3:40 আমরা নামি। আমরা নামার উদ্দেশ্য ছিল যে আমরা 1টা-2টার দিকে নামবো, আমরা মাগরিবের আজানের আগে আমরা ওই পারে উঠে যাব। কারণ ওই সময়টাতে নদীতে পানি কম থাকে, বাটা থাকে, স্রোতটা থাকে। কিন্তু পুলিশের সাথে বার্গেনিং করতে করতে আমরা 3:40 বেজে গেছে। 3:40 আমরা নামি, রাত্রে 9:30টার দিকে আমরা ওই পারে উঠি। তো মাঝখানে জোয়ার চলে আসে, সেখানে আমাদের মানে একেবারে সিচুয়েশন অন্যরকম হয়ে যায়। পদ্মা নদীর আপনি দেখবেন পিলারের পাশে কিছু ছোট ছোট চর আছে। জোয়ার যখন চলে আসছে তখন এই চরগুলো সব ডুবে গেছে। চরগুলা তো দেখা যাচ্ছে 30-20 হাত পানি উঠে গেছে। তখন এই চরগুলাতে যে আমরা একটু আশ্রয় নিব, একটু জিরাবো, ওই সুযোগ তো আমাদের ছিল না ওই সময়টাতে। তো রাত্রের আর প্রচন্ড শীত, ওই সময় শীত, একেবারে প্রচন্ড শীত, নদীর পানি ওই সময়টা শীতে একেবারে অবস্থা খারাপ ছিল। শীতে আমাদেরকে অনেকটা কাবু করে ফেলছে। ওই স্মৃতিগুলো আসলে অত্যন্ত দুঃসহ। আমি আসলে কখনো যদি আমাকে কেউ বলে যে আবার তুমি পদ্মা নদী পাড়ি দাও, আসলে আমি আসলে পারবো কিনা, আমি দ্বিতীয়বার সাহস আসলে কুলোবে না। কারণ পদ্মা সেতুর নদীতে নামার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ওইটা আপনি ওইখানে না নামলে আসলে বুঝতে পারবেন না। কিছুটা আমরা অনলাইনের মাধ্যমে এবং টিভি চ্যানেলে আমরা দেখেছি অনেক বিষয়ে, সেখানে আপনাদের যে সাহসী অগ্রযাত্রা এবং এই লং মার্চে যে নদী পারাপারের যে বিষয়টা, এটা
সকল মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত এই বিষয়টা মানুষের মুখে মুখে ছিল ওই সময়টাতে। সেই ক্ষেত্রেও অনেকের, বিশেষ করে আপনার একটা নজরে আনার জন্য একটা আন্দোলনের টার্নিং পয়েন্ট থাকে, প্রেক্ষাপট, প্রেক্ষাপট থাকে। এটা আমার মনে হয় ওই সময়ে এই জিনিসটা কাজে দিচ্ছে। এটা অত্যন্ত কাজে দিছে। এই প্রেক্ষাপটের কারণেই ঢাকাতে আমরা 3টা সমাবেশ করেছি। একটা হচ্ছে প্রেস ক্লাবে, সেখানে প্রায় 20,000-এর অধিক মানুষ হয়েছে। এরপরে আমরা অবস্থান কর্মসূচি করি 7 দিন। 7 দিন অবস্থান কর্মসূচির পরে আমরা শাহবাগে, মানে একটা জেলার মানুষ 40-50 হাজার মানুষ একসাথে শাহবাগ মোড় 4-5 ঘন্টা ব্লক করে রাখছে। এটা এর আগে ইতিহাসে কখনো ঘটে না। অনেকে নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলন করে, কুমিল্লা বিভাগ নিয়ে আন্দোলন করে, তারা আন্দোলন করছে, কিন্তু ঢাকার মতো তারা এলাকায় মহাসড়ক অবরোধ করছে, কিন্তু ঢাকার মতো জায়গায়, শাহবাগের মতো জায়গায়, যেখানে অনেক বড় বড় রাজনৈতিক দলও শাহবাগ মোড় ব্লক করতে পারে না কর্মী সংকটের কারণে, সেইখানে কিন্তু একটা জেলার দাবিতে পুরো শাহবাগ 4 ঘন্টারও বেশি, প্রায় 4-5 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ, পুরো ঢাকা অবরুদ্ধ হয়ে গেছে। এরপরে অনশনের যে বিষয়টা, সেটা তো দেখলেন। তো সর্বশেষ শাহবাগে আসলে বিষয়টা হচ্ছে, সর্বশেষ অনশনের পরে যে আমাদের সমাবেশটা ছিল, ওই দিন দুপুর 1টায় হাদিভাই গুলি খায়, ঘটনাটা আমরা শুনতে পাই। তখন আমরা অনশনে, এবং বিকালে আমরা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আমাদের ভাইরা, আমাদের যারা আন্দোলনকারী রয়েছে তারা। তো ওই সময় যখন হাদিভাইয়ের বিষয়টা আমরা শুনতে পারি, তো তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আন্দোলন এইখানে আজকেই এখানে করে আমি অনশনে থাকবো, সমাবেশটা কোনো রকম করে আমরা এখান থেকে চলে যাব। আমি শুধু আমি অনশন করবো, বাকিরা কোনো রকম সমাবেশ করে চলে যাবে। যেহেতু হাদিভাই এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে আর মহাসমাবেশ করে আমরা শাহবাগ মোড় অবরোধ করতে যাব না। তো প্রেক্ষাপট অনুযায়ী আমরা ওইভাবেই করছিলাম। লোকজন প্রায় সারা দেশের ফোকাস ওইদিকে চলে গেছে, প্রায় 8-10 হাজার মানুষ ওই দিন। আমরা অনেক পয়েন্ট আমরা বলেও দিছি যে আজকে আসার দরকার নাই। আমরা চাইছিলাম যে ওই দিন আর সমাবেশ না হোক, কারণ ওই দিনকার সিচুয়েশনটা অন্যরকম। তো এরপরও মানুষ 8-10 হাজার মানুষ চলে আসছে। চলে আসার পরে আমরা চাইছিলাম যে বক্তব্য দিয়ে এখানে শেষ করে এরা চলে যাবে, আমি অনশনে থাকবো। ওইখানে সিচুয়েশনটা হয়েছে, আমি বক্তব্য দিতে গিয়ে 72 ঘন্টা প্রায় না খাওয়া ছিলাম, অজ্ঞান হয়ে পড়ি। তো অজ্ঞান হওয়া পরেই মানুষ জাদুঘরের সামনে থেকে উত্তেজিত হয়ে যায়, আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। মানুষ উত্তেজিত হয়ে যাওয়ার পরে শাহবাগ মোড় আবার দখল করে নেয়। তো দখল করার পরেই পুলিশের আগে থেকে একটা, হয়তো ডিসি মাসুদ সাহেব, ওনার পাওয়ার আছে, উনি পাওয়ার দেখাইছে। আপনি জানেন লুঙ্গিপুরে ওনাকে উনি বোলাকে চরের জেলা বলাতে আমরা লুঙ্গিপুরে ওনাকে স্মারকলিপি দিয়েছিলাম। তো এই বিষয়গুলো নিয়ে উনি বলার মানুষের উপরে ক্ষিপ্ত ছিল। তো উনি ওনার যেই ক্ষিপ্ততা সেটা প্রকাশ করছে। উনি হিসাব করছে যে আজকে যেহেতু হাদিভাইয়ের ঘটনা ঘটছে, এটা জাতীয় মিডিয়া আসবে না। ওই দিন বলার মানুষকে ইচ্ছা মতো পিটাইছে, এমনভাবে পিটাইছে মানে কেউ বাদ যায় না। সম্ভবত একমাত্র আমি আর আমার সাথে 2-3 জন যারা আমাকে হাসপাতাল নিয়ে গেছে, এরা বাদে সকলে রিপিটেছে, এলোপাতা রিপিটেছে। এই জিনিসটা আমরা মিডিয়াতে ওইভাবে ফ্লো হয়ে প্রচার হয় না, তা কিছু মিডিয়া প্রকাশ হয়েছে, স্থানীয় মিডিয়া প্রকাশ হয়েছে, কিন্তু যেহেতু এমনকি ওইখানে হচ্ছে উপদেষ্টাদের কাছ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে একেবারে আমরা লং মার্চ যখন শুরু করি তখন থেকে, যে ভোলা বরিশাল সেতু আন্দোলনে যে শিক্ষার্থীরা লং মার্চ করে, এদের নিউজ যাতে কেউ কাভারেজ না করে। আমাদের নিউজ কাভারেজ কখন করছে? যখন ভোলার আপামর 22 লাখ মানুষের ফেসবুক আইডি থেকে 22 লাখ পোস্ট হয়েছে, তখন নিউজ মিডিয়াগুলো বাধ্য হয়েছে ভোলা বরিশাল এই আন্দোলনকে সামনে নিয়ে আসতে এবং এই বিষয় নিউজ করতে। একাধিক মিডিয়া হাউস থেকে বলছে, আমরা যখন ফোন দিছে, আমাদের ভাই ব্রাদারেরা ফোন দিছে, বলছে না আপনাদের বিষয়ে উপদেষ্টারা নিষেধ করে দিছে, আপনাদের আর নিউজ করা যাবে না। প্রশাসনিক প্রত্যেকটা যত সেক্টরে বাধা প্রদান করা যায়, প্রত্যেক সেক্টরের বাধা তারা আমাদেরকে দিছে। কিন্তু বলার আপামর মানুষ, ওই সময় সিচুয়েশনটা এরকম ছিল যে আপামর মানুষের প্রত্যেকটা মোবাইল ফোনে এক একটা মিডিয়া হয়ে গেছে। মনে হয় যে ভোলাতে একটা মিডিয়া বিপ্লব ঘটছে ওই সময়। সবাই এই বিষয়ে খুব সক্রিয়। আপনি দেখবেন একাধিক গান রচনা করে ফেলেছে মানুষ ওই সময় আন্দোলনকে কেন্দ্র করে।
সরকার যতটা চেষ্টা করেছে এটা বাধা দেওয়ার, আসলে চেষ্টা করে সরকার ব্যর্থ হয়েছে। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এটা বাধা দেওয়ার, এই আন্দোলনটা যাতে জাতীয় ইস্যু না হয়। কিন্তু বলার মানুষ এটা তাদের অদম্য শক্তি দিয়ে আসলে এটা জাতীয় ইস্যু বানিয়ে ফেলেছে। আসলে এটা এটা আশার বাণী। আমরা ভবিষ্যতে এর যদি ফলাফল দেখতে পাই, ঐক্যবদ্ধ থাকলে এরকম যে কোনো ইস্যুতে আমরা ফলাফল পাবো। যে দাবি দেওয়া এই বিষয়ে আপনি তো সরব ছিলেন, বিশেষ করে দাবি আদায়ের যে বিষয়টা, সেটার জন্য ওয়াদা এবং প্লাস কথা এসেছে যে আমরা এটা করে দিব বা আমাদের কাজ চলমান। এখানে কি আপনারা কি থেমে যাবেন কিনা, না বাস্তবায়ন হতে দেখার আগ পর্যন্ত আপনারা এটার জন্য দাবি আদায়ের কথা বলে যাবেন? এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটা শেষে হয়েছে। আসলে এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা অতীতে কিন্তু একাধিকবার আশ্বাস পাইছি। সাবেক স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ভোলা বরিশাল সেতু সে করে দিবে। আসলে কিন্তু সে করে নাই। আপনি জানেন ইন্টারিম সরকারের আমলে আমরা যখন ভোলা বরিশাল সেতু সহ মেডিকেল কলেজ সহ 5 দফা দাবি আন্দোলন করেছিলাম, তখন তারা আমাদেরকে আমরা গ্যাসের গাড়ি আটকে দিয়েছিলাম, মিছিল মিটিং করেছিলাম, ঢাকা সহ সারা দেশে টুকটাক মিছিল মিটিং হয়েছিল। তখন তারা আমাদের সাথে বৈঠক করে যে একটা সময় তো দিতে হবে, সেতু তো আজকে করলে কালকে হয়ে যায় না, মেডিকেল কলেজ তো আজকে করলে কালকে হয়ে যায় না, তোমরা 5 দফা দাবি করছো, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য একটা সময় দিতে হবে। আচ্ছা, কত সময়? 6 মাস সময়। কবে নাগাদ? ডিসেম্বর মাস নাগাদ ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজের কাজ আমরা করে যাব। এরকম আশ্বাস এখনো আপনি সংবাদ মাধ্যমগুলোতে দেখেন, আপনি কিন্তু পাবেন যে ইন্টারিম সরকার, ইউনূস সরকারের আমলে সবচাইতে বাংলাদেশের বড় সেতুটি হচ্ছে, দীর্ঘ 10 কিলোমিটার পদ্মা সেতুর চাইতে বড় সেতু হচ্ছে। উপদেষ্টা আয়শা জেলা ডিসি অফিসে সংবাদ সম্মেলনে শেখ বশিরউদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরপরে হচ্ছে আপনার সেতু উপদেষ্টা, ওনারা আয়শা সংবাদ সম্মেলন করে বলে গেছে। আমরা যখন সেতু উপদেষ্টার বাসভবন ইয়াতে গেছি, ঢাকাতে সচিবালয় মিটিং করছি, যে ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ এগুলা হয়ে যাচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। আসলে ডিসেম্বর মাস নাগাদ চলে গেল, নির্বাচন হয়ে গেল, সে ইন্টারিম সরকারে চলে গেল, ভোলা বরিশাল সেতু কই, ভোলা মেডিকেল কলেজ কই? আসলে বর্তমানে যারা আশ্বাস দিছে, আমরা এদের আশ্বাসটাকে আমরা ছোট করে দেখি না, কিন্তু ভোলা বরিশাল সেতুর কাজ একটাকে পাশ হওয়ার আগ পর্যন্ত আমি আসলে আশান্বিত হতে পারতেছি না যে আসলে ভোলা বরিশাল সেতুর কাজ তারা আদৌ করবে কিনা। মেডিকেল কলেজের কাজ একটাকে পাশ হওয়ার আগ পর্যন্ত আমি আশান্বিত হতে পারতেছি না। আমরা এই জন্যই বারবার বলি যে যতদিন পর্যন্ত একটাকে ভোলা বরিশাল সেতুর পাশ না হবে ততদিন পর্যন্ত আমরা প্রস্তুত আছি। আমরা হয়তো তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু আমরা আন্দোলন করব যদি কোনো কারণে একটাকে পাশ না হয়। তো আমরা আশা রাখতে চাই যে বর্তমান সরকার যারা রয়েছেন তারা আশা দিয়েছেন, তারা কমিটমেন্ট দিয়েছেন। অতীতে যারা আমাদের সাথে ভোলাবাসীর সাথে একেবারে যদি সহজ ভাষায় বলি প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, বর্তমানে যারা আছে তারা এই প্রতারণার আশ্রয় নেবে না, এটা আমি বিশ্বাস করি। আমরাও সেই বিশ্বাস রাখি, আশা রাখি ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ যেই সহকারী যে দাবিগুলো আছে ধারাবাহিকভাবে আমরা বাস্তবায়ন রূপে দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানা, সেটা হচ্ছে আপনি বিয়ে শাদী করেছেন কিনা, আবার বর্তমানে চাকরি বাকরির বিষয়ে একটু জানতে চাই। না, বিয়ে শাদী আসলে করা হয় নাই। আন্দোলন সংগ্রাম করতে করতেই তো সময় শেষ, বিয়ে শাদী হবে কখন? তো এটা হচ্ছে প্ল্যান আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি ব্যবসা করি, সেটা হচ্ছে আমাদের পারিবারিক পরিবহন ব্যবসা আছে আমাদের। ভোলার মানুষ আপনি জানবেন যে ট্রাক স্ট্যান্ডে সারা বাংলাদেশের যে ট্রাক ব্যবসা, এটা বলতে গেলে আপনি ভোলার মানুষই নিয়ন্ত্রণ করে, আপনি জানবেন, সেটা হচ্ছে ভোলা ট্রাক স্ট্যান্ড। তো আমাদেরও গাড়ি আছে, কাভার ভ্যান, তো সেই পারিবারিক ব্যবসায়ী সেটাই আমি দেখাশোনা করতেছি। আর আরও কিছু আমার ব্যবসা আছে, ওইটার সাথে আমি যুক্ত আছি। মানে ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে যুক্ত আছি। এখন দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে যদি আমার ভালো একটা সোর্সিং আসে, আমার চাকরিতে আসলে কেন যাব? আপনি আমার লাইফটা আপনি দেখেন, জেলার আন্দোলন, জাতীয় আন্দোলন, সব আন্দোলন, এখানে যদি আমি একটা কোনো চাকরির সাথে যুক্ত হই
তাহলে আমি কিন্তু ওইভাবে সময় দিতে পারবো না। সম্ভব এটা অসম্ভব। এটা অসম্ভব ব্যাপার, কেউ কেউ আমাকে চাকরিতে রাখবে না। সেটাই। তো সেক্ষেত্রে আমার ব্যবসা থেকে, যেহেতু আমার চাকরির থেকে অনেক গুণ বেশি আর্নিং হচ্ছে, আবার এইখানে থেকে আমি আমার রাজনীতি, আমার সামাজিক কাজ, আমার জেলার যে আন্দোলন সংগ্রাম, জেলার মানুষের জন্য কাজ করা, এগুলা যেহেতু করতে পারতেছি, তো সেক্ষেত্রে আমার এই ব্যবসাটাই তো অনেক ভালো। সেটাই সেজন্যই আপনাকে বিভিন্ন সব রকম আন্দোলনে, জাতীয় থেকে শুরু করে স্থানীয় যত আন্দোলন আছে, সময় দেয়া আপনাকে, যায়। সরব দেখা যায় সবসময়। অবশ্যই এটা ভালো। নিজের উপরে অন্যের চাকরি না করে নিজে এই না, চাকরিটাকে আমি খুব ছোট করে দেখি না, কিন্তু আসলে আমাদের সকলেরই উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তা না হইলে আসলে আপনি সবাই যদি আমরা চাকরি করি, আসলে চাকরিটা দিবে কে? সেটাই। কিছু মানুষ থাকার দরকার যারা চাকরির যে বন্দোবস্ত সেটাও করবে। হ্যাঁ। এটা তো অবশ্যই যারা এখন তো বর্তমানে চাকরির যে বাজার অবস্থা যে ভয়াবহ, সেই ক্ষেত্রে যদি নতুন সেক্টর তৈরি হয়, এগুলা তৈরি হয়, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। হ্যাঁ। আমি একজন উদ্যোক্তা, আপনি জানেন করোনা প্যান্ডামিকের সময় আমি একটা কুরিয়ার সার্ভিস ওপেন করেছিলাম, কেয়ার কুরিয়ার সার্ভিস। তো ওই সময়ই আমি প্রায় 30 থেকে 35 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পেরেছি কেয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো এই যে আমি যদি একটা চাকরি নিয়ে বসে থাকি, তাহলে তো এই যে আমার নিজেরও একটা অর্থনীতির ব্যবস্থা হইলো এবং কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারলাম। তখন দেখা যাচ্ছে রাষ্ট্রের উপর বা এই যে আমাদের বেকারত্বের যে হারটা, এটা আস্তে আস্তে কমে আসে। আমাদের যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি আমাদের বেকারত্বের হারটা কমে যাবে। আসলে চাকরি কখনোই মূল সমাধান না। আপনি যদি একটু সেটাই। ওয়ার্ল্ডের দিকেও তাকান, আপনি দেখবেন যারা সাকসেস হয়েছে, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী মানুষ যারা রয়েছেন, এদের কেউ কিন্তু চাকরিজীবী না, সবাই ব্যবসায়ী। ব্যবসা, আসলে ব্যবসাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। তবে ব্যবসার আগে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করার জন্য কিছু চাকরি বাকরি করেন, সেটাকে আমি রেফার করবো। তবে আমি সবসময় আমার পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে আমি উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করি। সেটা অবশ্যই ভালো দিক। আপনার এখন বর্তমানে আছে নাকি? ওইটার শেয়ার আমি আপাতত স্থগিত আছে। ওইটার শেয়ার আমি বিক্রি করে দিয়েছি। এটা হচ্ছে 2023 সালে আমি বিক্রি করে দিই। 2023 সালে বিক্রি করে দিয়েই আমি তারপরে আমি এই আমার পরিবহন যে ব্যবসা, ওই ব্যবসাতে আমি যুক্ত হই। আরও কিছু আমার ব্যবসা আছে, সেখানে আমি ইনভেস্ট করি। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোলা জেলা নিয়ে আপনার স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা সেই বিষয়ে একটু। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমরা সবসময় ভবিষ্যতের পিছনে ছুটি, যার কারণে আমরা বর্তমানেরও হারাই। এটা হচ্ছে আমাদের মূল থিম। ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ তাআলা সৃষ্টি করে। এখানে ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা করার জন্য আল্লাহ আমাকে দায়িত্বও দেয় না। ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে যে মানুষের জন্য কাজ করা, নিবেদিত প্রাণ হয়ে আমি যাতে মানুষের জন্য কাজ করতে পারি। বিশেষ করে আমি যাকে সবচেয়ে বেশি ফলো করতাম, শরীফ ওসমান হাদী ভাইকে। আপনি জানেন ভোলা বরিশাল সেতু আন্দোলনে সর্বশেষ আমাদের যে শাহবাগে বড় আন্দোলনটা হয়েছিল শুক্রবার, ওই আন্দোলনটাতে একই দিনে হাদী ভাইয়ের আন্দোলন ছিল, হাদী ভাইয়ের প্রোগ্রাম ছিল। তো একই জায়গায় পরে হাদী ভাইকে আমি রিকোয়েস্ট করলাম, ভাই আমরা তো প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করে ফেলছি। তো পরবর্তীতে হাদী ভাই কনসিডার করলো, হাদী ভাই নিজের প্রোগ্রামটা নিজে পুলিশের ব্যারিকেড আমাদের সাথে ঠেলে প্রায় 200-300 হাত দূরে নিয়ে তার স্টেজ সাজাইলো এবং আমাদের এই যে ভোলা বরিশাল সেতু আন্দোলন, এই আন্দোলনটা করার জন্য আমাদেরকে স্টেজটা ফাঁকা করে দিল। তো সেখান থেকে আমি হাদী ভাইকে দারুণভাবে অনু করি এবং হাদী ভাইয়ের যে চিন্তা চেতনা, হাদী ভাইয়ের যে কর্ম পরিকল্পনা, কালচারাল আন্দোলনের তার যে লড়াই এবং আধিপত্যবাদ বিরোধী তার যে লড়াই, সেই লড়াইয়ে আমি একজন সৈনিক হতে চাই। এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর ভোলা জেলার বিষয় নিয়ে, ভোলাটা আসলে আমি ধারণ করি। এই জেলার আলো বাতাস মাটি আমি বড় হয়েছি। এই জেলাতে থাকাকালীন সময়ে কি ধরনের মানুষ বিপদের সম্মুখীন হয়, এটা আর কেউ না যখন অন্ততপক্ষে আমি ভালো করে জানি। এখানে রাজনীতিবিদ বলেন, পেশাজীবী বলেন, শ্রমিক বলেন, কিছু কিছু বিপদ আছে যেখানে সবাই একত্রিত হয়ে যায়। মেডিকেল সেবা সবচেয়ে বড় সমস্যা। এখানে কোনো
ডেভেলপমেন্ট হয় না, কোনো কলকারখানা তৈরি হয় না। আপনি যদি ঢাকার, এটা আসলে বলতে খারাপ লাগে, মোহাম্মদপুর থেকে বিভিন্ন বস্তি রুরাল এরিয়াগুলোতে যদি দেখেন, দেখবেন ভোলার অনেক মানুষ। এত ভোলার মানুষ কেন? কারণ ভোলাতে কোনো কর্মসংস্থান তৈরি হয় না। ভোলার নদী ভাঙা মানুষ যারা ভিটামাটি হারাইছে তারা ঢাকায় যাইতে বাধ্য হয়েছে। আপনি ফলত ঢাকাতে আপনি ভোলার মানুষ সবচেয়ে বেশি দেখবেন। আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধব একটা সার্টেন টাইম সবাই ঢাকা চলে গেছে, কেউ বিদেশে চলে যায়। তো এইখানে যদি কর্মসংস্থান সৃষ্টি হইতো তাহলে এই যে ভোলার মানুষ ঢাকাতে গিয়ে মানবেতর জীবনযাপন করা লাগতো না। আছে ভোলার কিছু মানুষ আছে যারা ঢাকাতে গিয়ে সফল হয়েছে, কিন্তু সবাই তো সফল হইতে পারে না। তো এই যে ভোলার আপামর জনগণের জন্য কাজ করার আমার খুব ইচ্ছা এবং বাসনা আছে। ভবিষ্যতে আমি সর্বোচ্চ আমার দিয়ে চেষ্টা করব যে ভোলা জেলার মানুষের জন্য যাতে আমি কিছু করতে পারি। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে এবং আপনার সাধারণ মানুষের জন্য বা মানুষের জন্য কাজ করার যে অভিপ্রায় আপনার, কোনো গাইডলাইন বা স্পেসিফিক কোনো রাস্তা আছে কিনা যে আমি এই প্রক্রিয়াটা বা এই প্রক্রিয়া আমি কাজ করতে চাই? অনেকে আছে রাজনৈতিকভাবে মানুষের অবস্থানে গিয়ে তারপরে মানুষের জন্য কাজ করা, আরেকটা হচ্ছে শুধু সামাজিক অবস্থান থেকে কাজ করা। দুইটার মধ্যে অবশ্যই ব্যবধান আছে। আপনি কোন প্রক্রিয়াটা সবচেয়ে বেশি আসলে এখানে বিষয়টা হচ্ছে আপনি আপনার ভিতর থেকে একটা চাহিদা থাকতে হবে মানুষের জন্য কাজ করার। এটা হচ্ছে প্রথম আপনার ক্রাইটেরিয়া। আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, অনেকে চিন্তা করে যে আমি চেয়ারম্যান হওয়ার পরে মানুষের জন্য কাজ করব, অনেকে চিন্তা করে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে মানুষের জন্য কাজ করব, অনেকে চিন্তা করে আমি এমপি হওয়ার পরে আমি মানুষের জন্য কাজ করব। দেখেন, আপনি যদি কোনো পদ পদবিতে নাও থাকেন, আপনি যদি চান মন থেকে যে এই জেলার জন্য, এই জনপদের মানুষের জন্য আমি কাজ করব, আপনার কিন্তু কাজ করা সম্ভব। আমরা ইতিমধ্যে সেই কাজ করেছি। আপনি দেখেন, হাদি ভাই তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তার তো কোনো রাজনৈতিক দল ছিল না, তো সে তো মানুষের জন্য যে 1 বছর 1.5 বছরে যেই পরিমাণ কাজ করছে, এই কাজকে সামনে রেখে আরো বাংলাদেশ আগামী আমার মনে হয়তো 50-100 বছর এই কাজকে অনুসরণ করে মানুষ চলতে পারবে যদি আমরা প্রপারভাবে ফলো করি। তো সেই ক্ষেত্রে জনগণের জন্য যদি আপনার কাজ করার অভিপ্রায় থাকে, সেক্ষেত্রে আপনি পদ পদবি বা কোনো একটা অবস্থানে যাওয়াটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জি, অবশ্যই কাজ করার জন্য যে চিন্তা শক্তিটা, বিশেষ করে ইচ্ছা শক্তিটা, যেটা শুধু আমি চাইলাম যে রাজনীতিবিদ হয়ে একটা পর্যায়ে গিয়ে কাজ করব, সেটা একটা দিক। আর হচ্ছে হয় না তো, সামাজিক অবস্থান থেকে, সামাজিক অবস্থান থেকে আপনি এই জেলার একজন নাগরিক হিসাবে কোন জায়গায় আমার এই জনপদের মানুষ বাধার সম্মুখীন হচ্ছে, তার নাগরিক যে অধিকার, সে অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, এই বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য আপনার রাজনীতিবিদ হওয়ার দরকার নেই তো, আপনার বড় পদ পদবিতে যাওয়ার দরকার নেই তো। আপনি এই জেলার লোক সেতুর অভাবে মারা যাচ্ছে, মূল ভূখণ্ডের সাথে যুক্ত না হওয়ার কারণে বিনা চিকিৎসায় পথিমধ্যে মারা যাচ্ছে। এই জেলায় আপনার মেডিকেল কলেজ না থাকার কারণে মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছে না। এই জেলার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হওয়ার কারণে আপনার নদী ভাঙনে এই জেলা বিলীন হয়ে যাচ্ছে। এটার জন্য তো আপনার পদ পদবি আইডেন্টিফাই করার জন্য তো আপনার পদ পদবির দরকার নেই, আপনি বড় রাজনীতিবিদ হওয়ার দরকার নেই, আপনার এমপি হওয়ার দরকার নেই, আপনার মন্ত্রী হওয়ার দরকার নেই। আপনি এই বিষয়গুলো আইডেন্টিফাই করে এই বিষয় আপনি সমাজের কাছে তুলে ধরলেন, মানুষের কাছে তুলে ধরলেন, সারা বাংলাদেশের কাছে তুলে ধরলেন। আপনার যতটুকু সারাউন্ডিং আছে, আপনার যতটুকু ক্যাপাবল আছে, ওটুকুর মধ্যে আপনি কাজ করলেন, করা যায় তো, আমরা করেছি তো। জি, সেটা অবশ্যই অনেক ক্ষেত্রে আমরা দেখি সামাজিক সংগঠন বলেন, ব্যক্তি বিশেষ অনেকে এটা করে থাকে। বরঞ্চ আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে, আপনি রাজনীতিবিদ হয়ে জনগণের জন্য যতটুকু কাজ করবেন, এর চাইতে রাজনীতিবিদ হওয়ার আগে কাজ করাটা সুযোগ বেশি। ধরেন আপনি এই জেলার জন্য একটা বড় আন্দোলন করলেন, আপনার রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে কোনোভাবে এগ্রি না, আপনি কিন্তু চাইলেও আর আন্দোলনটা করতে পারবেন না। কিন্তু আমার উপরে সেই চাপটা দেওয়ার মতো কেউ নেই। যদিও আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, আমার ওই দলটা আমাকে অতটুকু অ্যাক্সেস দেয় যে জনগণের জন্য তুমি যাই করবা আমি তোমার পাশে থাকবো, ওই অ্যাক্সেসটুকু আমাকে দেয়। তারপরেও একটা রাজনৈতিক দল যদি, আমার দল কখনো জনগণের জন্য আমি কাজ করতেছি কিন্তু সেখানে সে হস্তক্ষেপ করতেছে,
তার রাজনৈতিক যেই ইন্টারেস্ট সেটার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমি ওই দল থেকে বেরিয়ে যাব, এক মুহূর্ত ভাববো না। জনগণের জন্য কাজ করতে হবে। আমি রাজনীতি কেন করি? রাজনীতি তো করি জনগণের জন্য কাজ করার জন্য। তো সেইখানে যদি আমার রাজনৈতিক দল জনগণের জন্য হয়ে কাজ করতে বাধা দেয়, তো ওই রাজনৈতিক দল ভাই আমি কেন করব? সেটাই ভালো লেগেছে কথাটা শুনে। এরকম মন মানসিকতা এবং চিন্তাধারা লালন অনেকেই করে না। বিশেষ করে যারা অনেকে আছে রাজনীতিতে ঢুকে বিভিন্ন চিন্তাধারা এবং লোভ লালসা যাই বলেন ভবিষ্যৎ চিন্তা করে রাজনীতি করে। অনেকে আছে জনগণের জন্য রাজনীতি করে মুখে বলে, কিন্তু এটা বাস্তবতা আলাদা। আসলে রাজনীতিবিদরা আমাদের রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে, আপনি এটা মানেন আর না মানেন, রাজনীতিবিদ পরিচয় দেওয়াটা এখন একটা গালির পর্যায়ে চলে গেছে। কেন আসলো? আমাদের রাজনীতিতে আপনি যদি দেখবেন আপনি অনেক 17 বছর অনেকে ত্যাগ তিতিক্ষা করছে, জেল কাটছে, জুলুম হয়েছে, আমি তাদের এটাকে স্বীকার করি। কিন্তু দেখবেন তারা ফেসবুকে এইভাবে স্ট্যাটাস দেয় যে 17 বছর ত্যাগ করলাম আমরা, ভোগ করে আরেকজন, ভোগ করে আরেকজন, এটা খারাপ। এবং সে স্ট্যাটাস দিছে যে ভোগ করে আরেকজন, অর্থাৎ তারও ভোগ করার আগ্রহ আছে। এটাও তো অন্যায়। রাজনীতি তো ভোগের জায়গা না। আপনি তো এখানে ভোগ করতে আসেন না, এখানে আপনি কি ভোগ করবেন? আমাদের স্বাভাবিকভাবে পরিচিত মানুষ অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক ভাইরাল হইছো, কত টাকা কামাইলা? কত টাকা কামাইলা? না ভাই আমি কোনো টাকা কামাই না। তাড়াতাড়ি কামাও, তাড়াতাড়ি কামাও, এই সুযোগ আর আসবে না। আসলে এটা আমাদের সমাজে ওই জিনিসটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই যে রাজনীতি থেকে কোনো ইনকাম করা যাবে না, এই জিনিসটাই এখনো প্রতিষ্ঠিত হয় না। তো এই জিনিসটা আমাদেরকে প্রতিষ্ঠিত করে আছে। এর বিপরীতটা আছে, সবাই মনে করে যে রাজনীতিবিদ হওয়ার পরেই রাজনীতিবিদের কাজই হলো সে রাজনীতিবিদ হবে, সে 50 কোটি টাকার মালিক হবে, সে 100 কোটি টাকার মালিক হবে, সে গাড়ি নিয়ে একেবারে প্রোটোকল নিয়ে আসবে, তার 100 কোটি টাকা থাকলে সে রাজনীতিবিদ হবে, তার 100 কোটি না থাকলে সে রাজনীতিবিদ হবে না। আমাদের জনগণেরও এখানে কিছু দায়িত্ব আছে। জনগণের দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে আমি কি আশা করব, সেটাও আমার বিষয় আছে। আমি রাজনীতিবিদদের কাছে আশা করব সুশাসন, আমি রাজনীতিবিদদের কাছে আশা করব সে দুর্নীতি করবে না, আমি রাজনীতিবিদদের কাছে আশা করব সে আমার সামাজিক যেই দাবিগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করবে। এই জিনিসগুলো নিয়ে আমার আশা করা উচিত। অথচ আমরা দেখা যাচ্ছে আমরা একজন রাজনীতিবিদদের কাছে আশা করি যে সে আমাকে 5 লাখ টাকা দিবে, সে আমাকে, আমি একটা জায়গায় চাকরির জন্য ক্যাপাবল না, সে সুপারিশ করে আমাকে ওই জায়গায় চাকরি দিয়ে দিবে। মানে আমরা সবসময় চিন্তা করি যে একজন রাজনীতিবিদ অবৈধ যত সুযোগ সুবিধাগুলো আছে সে আমাকে ওইগুলা এনে দিবে। এই চিন্তা চেতনা থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আসলে আমাদের রাজনীতিবিদও আসলে ভালো হয় না, ভালো হবে না। আর কোনো সুযোগ, কারণ একটা জাতি যেরকম ওইখান থেকে কিন্তু তার নেতা ওই রকমই তৈরি হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির মধ্য থেকে কিন্তু নেতা নির্বাচন করে, এমন না যে অন্য জাতি থেকে একজন নেতা নির্বাচন করে। আপনার এই জাতি, আপনার যেই সমাজ, আপনার যেই পরিবার, আপনার যেই রাষ্ট্র, এর মধ্যে থেকেই নেতা নির্বাচন করে। তা আমার এখানে যদি সবাই হয় লুবি, সবাই হয় অসৎ উপায়ে অর্থ ইনকামকারী, তাহলে আমি এখান থেকে ভালো একজন নেতা পাবো কোথায়? আমরা শেষ পর্যায়ে আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের ভোলাবাসীর উদ্দেশ্যে কিছু যদি আপনার কথা থাকে। আসলে ভোলাবাসীর উদ্দেশ্যে আমার যেটা হচ্ছে বলা, একেবারে খুব সহজ করে আমি বলেছি যে এই যে ভোলার দাবি দেওয়াগুলোতে, ভোলার আপামর দাবি দেওয়াগুলোতে এই যে রাজনৈতিক দল মতের ঐক্য গড়ে উঠেছে, রাজনৈতিক দল মতের বাহিরে গিয়েও তারা ভোলাবাসীর জন্য এক কাতারে বসতে পারে, এক প্ল্যাটফর্মে আন্দোলন করতে পারে, এক নদী সাঁতার দিতে পারে, এই জিনিসটা ধরে রেখে এটা হচ্ছে ভোলার আপামর জনতার জন্য আমার একটা আবদার বলতে পারেন, বার্তাও বলতে পারেন। সর্বশেষ হচ্ছে যে যেখানে অন্যায় দেখেন সেখানে প্রতিবাদ করতে শিখেন। সবসময় বিপ্লবীদের অপেক্ষায় থাকিয়েন না যে কোনো একজন বিপ্লবী এসে আপনার প্রতি যে জুলুমটা হইল এই জুলুমটা থেকে আপনাকে উদ্ধার করে দিবে। আপনিও একজন বিপ্লবী হন, আপনিও অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলেই আসলে এই সমাজের যত অন্যায় দুর্দশা রয়েছে এ থেকে আমাদের মুক্তি মিলবে। আমরা বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানে আপনাকে
পেয়ে আমাদের ভালো লেগেছে। অনেকক্ষণ সময় আপনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভোলার এই যে জনমানুষের কথাগুলো নিয়ে আপনি কাজ করছেন, ভোলার মানুষের দুঃখ দুর্দশা গুলো আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনতেছেন। এটা আসলে ভোলাতে দরকার। ভোলাতে এই সেক্টরটা গড়ে ওঠে না। হয়তো যদি এরকম সেক্টর গড়ে উঠতো, ভোলা বরিশাল সেতুর আন্দোলন হয়তো আরো অনেক আগ থেকে শুরু হতো। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের সম্মানিত অতিথি। বিভিন্ন প্রশ্ন উত্তরের এবং আশানুরূপ যে কথাগুলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সর্বশেষ ভোলা বরিশাল সেতু এবং মেডিকেল কলেজ নিয়ে আমরা শীঘ্রই বাস্তবায়ন রূপে দেখব। আজকে এই পর্যন্তই। আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্প কথায় জীবনের ছন্দ